জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকেও আমরা প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের 7 নম্বর ক্লাস জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে। কি বললাম? জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে আজকে আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে 7 নম্বর যে সিরিজ চলছে আমাদের, তাই তো? এর আগে অলরেডি আমাদের 1 থেকে 6 নম্বর সিরিজ হয়ে গেছে জিকে এবং জিএস থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলি তোমরা দেখে নিবে। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তার আগে বলে রাখি, আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিনে কি চলে? ক্লাস কিন্তু হয় বা ক্লাস চলে। যেমন হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং, এবং কি কি বার কোন কোন সময় আমাদের এই ক্লাসগুলি হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। যেমন রবিবার হিন্দি ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা সকাল 9টার সময়, এবং অঙ্কের ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। সোমবার পাচ্ছ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল 9টার সময়, এবং হিস্ট্রি ক্লাস পাচ্ছ সন্ধ্যা 7টার সময় আমার পাচ্ছ তোমরা। এরপরে দেখো, মঙ্গলবার রিজনিং ক্লাস পাচ্ছ সকাল 9টার সময়, এবং অর্থনীতিকে ক্লাস পাচ্ছ সন্ধ্যা 7টার সময়। বুধবার কি হচ্ছে দেখো, বুধবার স্ট্যাটিক জিকে ক্লাস পাচ্ছ আর অঙ্কের ক্লাস পাচ্ছ। বৃহস্পতিবার দেখো, এই যে আমার ক্লাস পাচ্ছ আজকে, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে, আর পাচ্ছ সন্ধ্যা 7টার সময় হিন্দি ক্লাস। শুক্রবার পাচ্ছ কি, শুক্রবার কোনো ক্লাস নেই সকালবেলায়, সেখানে তোমরা মিসেলিনিয়াস ক্লাস পাচ্ছ, ঠিক আছে। আর পলিটি ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। শনিবার পাচ্ছ তোমরা ভূগোল ক্লাস আমার সকাল 9টার সময়, এবং রিজনিং ক্লাস পাচ্ছ সন্ধ্যা 7টার সময়। তো এই গেল আমাদের ক্লাস রুটিন। তোমাদের যাদের কাছে মানে ক্লাস রুটিনটি নেই তারা অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলের এই ক্লাস রুটিনটি। তো দেখো, আজকের কোশ্চেন কি রয়েছে? ড্যাশ গোল্ডেন ফাইবার নামে পরিচিত। এটা এসএসসি জিডি কনস্টেবলে আসা সেকেন্ড শিফটের আসা 8ই ফেব্রুয়ারি কোশ্চেন 2023 সালের। কি কি হচ্ছে অপশনগুলো দেখে নিই। পাট, ভুট্টা, তুলা, সিনথেটিক থ্রেড। তো ড্যাশ গোল্ডেন ফাইবার নামে পরিচিত। তো অপশন নাম্বার আমাদের কি এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পাট কিন্তু আমাদের গোল্ডেন ফাইবার নামে পরিচিত, কারণ পাট একটি তন্তু জাতীয় গাছ। পাট থেকে আমরা বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র পাই। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। 1986 সালে স্বর্ণ মন্দিরের সন্ত্রাসকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করতে হয়েছিল। এই অপারেশনের নাম কি? বিভিন্ন ধরনের অপারেশন তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। সেই রকমই অপারেশন ছিল 1986 সালের স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? অমৃতসরে। কোথায়? অমৃতসরে। অমৃতসরে যেটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। অমৃতসর কোথায়? পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যে অমৃতসর শহর অবস্থিত, তাই না? তো কি বললাম, 1986 সালে স্বর্ণ মন্দিরে সন্ত্রাসকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করতে হয়েছিল। এই অপারেশনের নাম কি? অপশনগুলো দেখে নিই। অপারেশন লাইটিং থান্ডার, অপারেশন থান্ডার, কি রয়েছে অপারেশন ব্ল্যাক থান্ডার, অপারেশন রেল অ্যান্ড থান্ডার। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, অপারেশন ব্ল্যাক থান্ডার। যেমন অপারেশন পোলো রয়েছে, বিভিন্ন অপারেশন রয়েছে, সেই অপারেশনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তো সেগুলো তোমাদের দেখে নিতে হবে পরীক্ষার জন্য। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি রয়েছে। ফা হিয়েন ড্যাশ থেকে তার যাত্রা শুরু করেছিল। অপশনগুলো দেখে নিই। তিব্বত, মাদুরাই, বাংলা, পাটলিপুত্র। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে বাংলা থেকে। দেখো ফা হিয়েন
ফাহিয়েন, যে কিনা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, কিনা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই না, চন্দ্রগুপ্তের সময় কিন্তু ভারতে এসেছিল। তিনি চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন? চীন দেশ থেকে ভারতে এসেছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন এবং ভারত মানে বাংলা থেকে প্রথম শুরু করেছিলেন ভ্রমণ করা। সমগ্র ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছিলেন এবং তিনি ভ্রমণ করার পর চন্দ্রগুপ্তের সময় তিনি এসেছিলেন এবং ফাহিয়েন ঘোরার পর তিনি একটি বই লিখেছিলেন ভারত বিবরণ সম্পর্কিত, তার নাম হচ্ছে ফো কুও কিং। ওকে, তিনি একটি বই লেখেন ভারত ভ্রমণ করার পর, তার নাম হচ্ছে ফোকুও কিং বা কি অ্যাকচুয়ালি হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতে সবুজ বিপ্লব প্রধানত ড্যাশ দিয়ে শুরু হয়েছিল, মানে কোনের দশকে শুরু হয়েছিল? অপশন দেখে নাও। অ্যাকচুয়ালি এটা আমরা যদি দেখি ইকোনমিক্স প্লাস আমাদের জিওগ্রাফি কোশ্চেন কিন্তু দুটোই, ঠিক আছে, জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স, কারণ জিওগ্রাফিতে আমাদের কি আছে, কৃষি আছে, তাই না, তো কৃষি থেকে কৃষি রিলেটেড এই কোশ্চেন। তো দেখো কি রয়েছে, 1950 এর দশকে, 1980 এর দশকে, 1970 এর দশকে, 1960 এর দশকে। তো ভারতের সবুজ বিপ্লব ড্যাশতে শুরু হয়েছিল। অপশন নাম্বার যদি আমরা দেখি ডি এখানে সঠিক অ্যান্সার, 1960 এর দশকে। দেখো নরম্যান, যদি দেখি নরম্যান বোরলক লোক হচ্ছে আমাদের কি সবুজ বিপ্লবের জনক। আর ভারতের সবুজ বিপ্লবের জনক যদি আমরা দেখি এম এস স্বামীনাথন। কি? স্বামীনাথন, স্বামীনাথন। দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, আর পৃথিবীর যদি আমরা দেখি সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি লু এর কারণে হয়? ওকে, নিচের কোনটি লু এর কারণে হয়? অপশনগুলো দেখে নিই। থামিয়া, হাইপোথামিয়া, অপশন নাম্বার বি ফ্রস্ট কামড়, অপশন নাম্বার সি হিট স্ট্রোক, অপশন নাম্বার ডি চিল ব্রেনলস। তো নিচের কোনটি লু এর কারণে হয়? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, হিট স্ট্রোক। দেখো লু যদি আমরা বলি, লু একটি ভারতের, কি বললাম, লু একটি ভারতের স্থানীয় বায়ু। কি বায়ু? লু একটি ভারতের স্থানীয় বায়ু। বোঝা গেল? তো লু অ্যাকচুয়ালি আমাদের থর মরুভূমিটা যে রয়েছে, এই থর মরুভূমির মধ্যে যখন গ্রীষ্মকালে প্রচন্ড রোদের তাপে এখান থেকে একটি বায়ু প্রবাহিত হয়। কোথায় প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিকে। কোথায়? উত্তর পূর্ব দিকে, মানে দুপুরের দিকে, সেটাকে আমরা বলতে পারি লু। ঠিক আছে, তো উত্তরে কোন কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয় এটি যদি আমরা দেখি, ইউপি উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। দেখো এটি আমাদের উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে উত্তর পূর্ব দিকে প্রসারিত হচ্ছে, যার ফলে বিভিন্ন গবাদি পশু, পাখি, ঠিক আছে, গৃহপালিত পশু এবং মানুষজন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে কিন্তু মারা যায় এই গরমের তাপের ফলে। তো তার জন্য কি বলা হচ্ছে, নিম্নের কোনটি হচ্ছে লু এর কারণে হয়? যেটা হচ্ছে হিট স্ট্রোক। হিট মানে গরম, তাই না, স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করা, যেটাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের পানিপথের পরাজিত করেছিলেন? এটি ফার্স্ট শিফটে আসা 9 ফেব্রুয়ারি প্রশ্ন 2023 সালে। অপশনগুলো দেখে নিই। 1528, অপশন নাম্বার বি 1532, অপশন নাম্বার সি 1530, অপশন নাম্বার ডি 1526। তো ড্যাশ সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল? অপশন নাম্বার কি ডি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার 1526 সালে।
দেখো ইব্রাহিম লোদি, যদি আমরা দেখি ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সুলতান তিনি, এবং এই বাবরের সঙ্গে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। ওকে, যেটা যে যুদ্ধে আমরা যদি দেখি বাবর জয়ী হয়েছিল, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, যেটা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে আমরা দেখব ইব্রাহিম লোদি মারা যায় আর বাবর যুদ্ধে জয়ী হয়। এবার দেখো বাবর মাত্র 10,000 সৈন্য নিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছিল, এবং ইব্রাহিম লোদি যদি আমরা দেখি 1 লক্ষ সেনা ছিল, কিন্তু তবুও তিনি যুদ্ধের মধ্যে পরাজিত হলেন। কারণটা কি? কারণ দেখো এই বাবর যদি আমরা দেখি ভারতের মাটিতে প্রথম কামানের ব্যবহার করেছিল। কিসের ব্যবহার করেছিল? কামানের ব্যবহার করেছিল। কিন্তু বোঝা গেল, বাবর ভারতের মাটিতে প্রথম কামানের ব্যবহার করেছিল, প্লাস রুমি কৌশল অবলম্বন করেছিল। কি করেছিল? রুমি কৌশল অবলম্বন করেছিল, যার ফলে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়ী লাভ হয়। এই পানিপথ যদি আমরা দেখি, পানিপথ বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটাও পরীক্ষায় আসতে পারে। তো রাজস্থান রাজ্যে, সরি রাজস্থান রাজ্যে হবে না, হরিয়ানা রাজ্যে হবে। কোথায়? হরিয়ানা রাজ্যে। ঠিক আছে, পানিপথ বর্তমানে কোথায়? হরিয়ানা রাজ্যে। ঠিক আছে, এবার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা করে নিবে, মানে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ and third battle of পানিপথ। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ এবং থার্ড ব্যাটেল অফ পানিপথ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? কোন স্থানের চাপে বন্ঠন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থানকে প্রভাবিত করে? ওকে, অপশনগুলো দেখে নিই। আন্টার্কটিকা, অপশন নম্বর মধ্য এবং পশ্চিম এশিয়া, অপশন নম্বর সি দক্ষিণ পূর্ব এশিয়া, অপশন নম্বর ডি উত্তর আমেরিকা। তো কি বলছে? কোন স্থানের চাপে বন্ঠন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থানকে প্রভাবিত করে? ওকে, অপশন নম্বর এখানে বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মধ্য এবং পশ্চিম এশিয়া। দেখো আমরা যদি দেখি ভারতের ম্যাপটা একটু এঁকে দেখার চেষ্টা করছি আমি। দেখো আমরা যদি দেখি গ্রীষ্মকালে ভারতবর্ষের মধ্যে এইদিকে বায়ু প্রবাহিত হয়। কোন দিকে? এইদিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের পশ্চিম দিক, এটা আমাদের উত্তর দিক, এটা আমাদের দক্ষিণ দিক, তাই তো? এবার দেখো এটা গেল আমাদের গ্রীষ্মকালের দিকে, এটা আরবিয়ান শাখার ফলে আমাদের জলীয় বাষ্প যায়, আর এটা হচ্ছে বে অফ বেঙ্গলের ফলে এদিকে যায়, এবং প্রচুর পরিমাণে এইদিকের মধ্যে কি হয়? বৃষ্টিপাত হয়। এবার দেখো শীতকালে কিন্তু পুরোপুরি হবে উল্টো। শীতকালে যদি আমরা দেখি বাতাস কিন্তু এইদিকে ঢুকে, ঠিক আছে? তো এইদিকে জায়গাটা আমাদের ফাঁকা, এবং এইদিকে কি রয়েছে? আমাদের হিমালয় পর্বত শ্রেণী রয়েছে, প্লাস এইদিকে আমাদের কারাকোরাম রয়েছে, তার উপরে রয়েছে হিন্দুকুশ পাহাড়, তাই না? এবার যদি দেখি আমাদের কোন দিকে শীতকালে, এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে শীতকালে ভারতের দিক কোন দিক দিয়ে বায়ু প্রবাহিত হয়। তো আমাদের কি হচ্ছে? মধ্য এবং পশ্চিম এশিয়ার থেকে। এটা আমরা এশিয়া মহাদেশে, আর এটা আমাদের পশ্চিম এশিয়া মহাদেশ। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে একটি সীমানা ভাগ করেছে? এবার দেখো তোমাদের এর আগে আমি বলেছিলাম ক্লাসে, তোমরা যদি এখনো পর্যন্ত কেউ হিস্ট্রি এবং জিওগ্রাফি পড়ার জন্য ম্যাপ কিনোনি, তারা অবশ্যই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ম্যাপ আমাদের, প্লাস ভারতের ম্যাপ এবং পৃথিবীর ম্যাপ তোমাদের নিতে হবে, এবং নিয়ে প্রত্যেক দিন, কি বললাম, প্রত্যেক দিন 10 মিনিট হোক 15 মিনিট হোক ম্যাপটাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে কোন দেশের সঙ্গে কোন দেশ সম্পর্কিত, বা আমরা যদি বলি স্পর্শ করছে, বাউন্ডারি শেয়ার করছে, প্লাস ভারতের কোন রাজ্য কোন দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করছে, সেটা তোমরা যদি দেখো তাহলে এই ধরনের কোশ্চেন গুলো তোমরা অনায়াসে করে ফেলবে। তো
তো কি বললাম, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে একটি সীমানা নির্ণয় করছে? অপশনগুলো দেখে নিই। আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তো আমাদের এখানে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মিজোরাম কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মৌর্য শাসকদের মধ্যে কে বৌদ্ধ এবং প্লেয়ারের পথ প্রদর্শক? অ্যাকচুয়ালি এখানে প্লেয়ারের হবে না, এখানে পিলগ্রিমস হবে, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। ঠিক আছে, অপশনগুলো দেখে নেই। সম্প্রীতি, অপশন নাম্বার বি দেববর্মন, অপশন নাম্বার সি অশোক, অপশন নাম্বার ডি হচ্ছে বিন্দুসার। তো আমাদের এখানে মৌর্য বংশ বলছে অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। সম্রাট অশোক কিন্তু কি বলছিলাম যে মৌর্য শাসকদের মধ্যে কে বৌদ্ধ ধর্ম প্রদর্শক? বৌদ্ধ ধর্ম অশোক, সম্রাট অশোক ভারত ছাড়াও ভারতের বাইরে বিভিন্ন দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি মানুষ নিয়োগ করেছিলেন বা রাজ কর্মচারী কিন্তু নিয়োগ করেছিলেন। এছাড়াও তার ছেলে এবং মেয়েকে সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কিন্তু পাঠিয়েছিল, সেটা আমি ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো মৌর্য বংশের শাসক, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা সকলেই জানো। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যে কিনা মারা যায় শ্রাবণ বেলগোলায়। ঠিক আছে, ওকে। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা যদি আমরা দেখি সম্রাট অশোক। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, 1919 সালের মার্চ মাসে ড্যাশ এ একটি খিলাফত কমিটি গঠিত হয়। কোথায় খিলাফত কমিটি গঠিত হয়? অপশনগুলো দেখে নিই। বোম্বে, দিল্লি, অমৃতসর, কলকাতা। তো কোথায় হয়? অপশন নাম্বার যদি আমরা দেখি বি আমাদের সঠিক অ্যান্সার। দিল্লিতে 1919 সালে কি হয়, মার্চ মাসে খিলাফত কমিটি গঠিত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, সক্রিয় আগ্নেয়গিরি এবং ঘন ঘন ভূমিকম্প দ্বারা চিহ্নিত প্রশান্ত মহাসাগরের বরাবর পথটির নাম কি? ঠিক আছে, প্রশান্ত মহাসাগরকে অ্যাকচুয়ালি আমরা আগ্নেয় মেঘলা বলতে পারি, কারণ প্রশান্ত মহাসাগরের চতুর্দিকে যদি আমরা দেখি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে এখানে। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নিই। রিং অফ ফায়ার, ক্রেভ হর্ন, বারমুন্ডা ট্রায়াঙ্গেল, ড্রেক প্যাসেজ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রিং অফ ফায়ার। মানে চতুর্দিকে বললাম না, চতুর্দিকে এর আগ্নেয়গিরি দ্বারা কিন্তু ঘেরা রয়েছে প্রশান্ত মহাসাগর, যাকে আমরা আগ্নেয় মেঘলা বলতে পারি। দীনদয়াল বন্দর, পরের প্রশ্ন কি বললাম, দীনদয়াল বন্দর গুজরাটের কান্ডালাতে অবস্থিত একটি ড্যাশ বন্দর। অপশনগুলো দেখে নিই। নতুন, অস্থায়ী, জোয়ার, প্লাস ছোট। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। জোয়ারের জলে পুষ্ট একটি আমরা যদি বলতে পারি বন্দর। কি গুজরাটের হচ্ছে দীনদয়াল বন্দর হচ্ছে কি একটা জোয়ারের বন্দর। ঠিক আছে, নদীতে কি হয়, জোয়ার হয়, ভাটা হয়। এবার যদি দেখি এই দীনদয়াল বন্দরটা গুজরাটের কোথায়, কচ্ছ অঞ্চলে অবস্থিত। কোথায়? কচ্ছ অঞ্চলে। বোঝা গেল? এই দীনদয়াল বন্দরটা কোথায় অবস্থিত? কচ্ছ অঞ্চলে কিন্তু অবস্থিত, আর এটা জোয়ারের জলের একটা বন্দর। এছাড়াও তোমাদের যদি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, কান্ডালা হচ্ছে আমাদের একটি বলবো হচ্ছে শুল্ক মুক্ত বন্দর। কি মুক্ত বন্দর? শুল্ক মুক্ত বন্দর, যেটা ভারতের প্রথম শুল্ক মুক্ত, বা আমরা বলতে পারি এটা এশিয়ার প্রথম শুল্ক মুক্ত বন্দর, ট্যাক্স ফ্রি বন্দর আমরা যদি বলি, ট্যাক্স ফ্রি বন্দর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, জৈন ধর্মের নিয়মগুলি অনুসরণ করার নিম্নলিখিতগুলির মধ্যে কে বেশি কঠিন বলে মনে করেছিল? এই যে জৈন ধর্ম, যার প্রবর্তক হচ্ছে আমাদের কি 24তম তীর্থঙ্কর, কি নাম? মহাবীর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক আমরা যদি বলি, মেন প্রবর্তক। তো তার যে নিয়ম নীতিগুলো রয়েছে সেটা সব থেকে বেশি কঠিন কারা মনে করত? মহাজনেরা, কারিগররা, ব্যবসায়ীরা, কৃষকরা। তো আমাদের এখানে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি,
কৃষকেরা মনে করতো যে তার যে নিয়ম কানুন সেটা সব থেকে বেশি কঠিন। ঠিক আছে, তো 24তম তীর্থঙ্কর কি বললাম, মহাবীর। ঠিক আছে, যে কিনা কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, ড্যাশ সালে গান্ধীজি শহরের একটি কটন মিলের মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ সমাধানের জন্য আহমেদাবাদে একটি সত্যাগ্রহ করেন? ওকে, অপশনটা দেখে নিই। 1917 সালে, 1916 সালে, 1915 সালে, 1918 সালে। তো এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। কি হয়ে গেল, 1918 সালে গান্ধীজি বা মহাত্মা গান্ধী, ঠিক আছে, আহমেদাবাদে একটি সত্যাগ্রহ করেছিলেন, বা মিলে মারে এবং শ্রমিকদের মধ্যে বিরোধের জন্য একটি সত্যাগ্রহ করেছিলেন। আর আহমেদাবাদকে কি বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন শহরটি তাদের সাম্রাজ্যের সময় কুষাণদের দ্বিতীয় রাজধানী হিসেবে আবির্ভূত হয়েছিল? কুষাণ বংশ, তাই না, কুষাণ সাম্রাজ্য থেকে আসা প্রশ্ন। কুষাণ সাম্রাজ্য থেকে তোমাদের বিস্তারিত আমি ক্লাস করিয়েছি, তোমরা যারা এখনো সেই ক্লাসটি করনি তারা অবশ্যই ক্লাসটি করে নেবে বা দেখে নেবে। দেখো কুষাণরা কোন জাতিগোষ্ঠীর, তারা যদি আমরা বলি কি বললাম, ইউচি জাতিগোষ্ঠীর। ঠিক আছে, তো ইউচি জাতিগোষ্ঠীর, এবং কুষাণদের বলছে দ্বিতীয় রাজধানী। দেখো কুষাণদের প্রথম রাজধানী যদি আমরা বলি পুরুষপুর। কোথায়, পুরুষপুর, বা আমরা বলতে পারি পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কোথায় এগুলো, পাকিস্তানে। তো এটা কোথায়, এখন দেখো কনৌজ, মথুরা, পুরুষপুর, পাটলিপুত্র। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। মথুরা কিন্তু আমাদের নেক্সট রাজধানী হবে। ঠিক আছে, মানে আমাদের না, সরি, এটা হচ্ছে কনিষ্কের হবে। কনিষ্কের দ্বিতীয় রাজধানী হচ্ছে মথুরা। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি রয়েছে। 1885 সালে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন? 4 শিফটে আসা প্রশ্ন, জাতীয় কংগ্রেস থেকে। এবার অপশনগুলো দেখে নিই। দীনেশ ওয়াচা, দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টাভিয়ান হিউম, উমেশ চন্দ্র ব্যানার্জি। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, উমেশ চন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেস, দেখো জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল, বোম্বাই, বা আমরা বলতে পারি মুম্বাই বর্তমানে নাম, বোম্বাইয়ে 72 জন সদস্য নিয়ে গোকুল দাস, কি নাম, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। কি বললাম, 1885 সালে বোম্বাইয়ে হয়েছিল 72 জন সদস্য নিয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে, আর প্রথম সভাপতি হয়েছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান, বা যেটাকে আমরা এ ও বলতে পারি, এ ও হিউম বলতে পারি, হ্যাঁ, এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম একজন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী কিন্তু তিনি ছিলেন। বোঝা গেল। নেক্সট, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি? এখানকার মধ্যে আয়তনের ভারতের সবচেয়ে প্রতিবেশী দেশ, মানে যেটা লাগোয়া দেশ বলছে। ঠিক আছে, অপশনগুলো দেখে নিই। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ভুটান কিন্তু হয়ে যাচ্ছে। কোথাও কোথাও আবার মালদ্বীপকেও কিন্তু ধরা হয়। ঠিক আছে, কিন্তু মালদ্বীপ আমাদের সমুদ্র দিক দিয়ে আমরা যদি বলতে পারি এর প্রতিবেশী দেশ, কিন্তু লাগোয়া দেশ বলা হয়, তাহলে হয়ে যাবে আমাদের, মানে সমুদ্রের দিক দিয়ে হয়ে গেলে মালদ্বীপ, এবং ভারতের সঙ্গে লাগোয়া যদি বলা হয় ভুটান কিন্তু আমাদের এখানকার মধ্যে সব থেকে ছোট দেশ, প্রতিবেশী দেশের মধ্যে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। খাসি পাহাড়ের
ড্যাশ এর মৌসিনরামে পৃথিবীর সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়? খাসি পাহাড়। ঠিক আছে, অপশনগুলো দেখে নিই। দক্ষিণ অংশ, উত্তর অংশ, পশ্চিম অংশ, পূর্ব অংশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, দক্ষিণ অংশ। দেখো খাসি পাহাড় কোথায় অবস্থিত, যদি আমরা দেখি খাসি পাহাড় মেঘালয়ে অবস্থিত। আর মেঘালয়ের কি রয়েছে, মেঘালয়ে আমাদের মৌসিনরাম রয়েছে, যেখানে পৃথিবীর সর্বোচ্চ আর্দ্রতম স্থান এটি। কিন্তু এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে খাসি পাহাড়ে হয়, যার দক্ষিণ অংশের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়। তো খাসি পাহাড় কোথায় অবস্থিত বললাম, মেঘালয়। আর মেঘালয়ের রাজধানী কি, শিলং। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি রয়েছে। কঠিন কার্বন ডাই অক্সাইডে, কি বললাম, কঠিন কার্বন ডাই অক্সাইডকে সাধারণত ড্যাশ বলা হয়? অপশনগুলো দেখে নিই। ভারী জল, শুষ্ক বরফ, অ্যাসপিরিন, টেবিল চিনি। তো কঠিন কার্বন ডাই অক্সাইডকে সাধারণত কি বলা হয়? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, শুষ্ক বরফ কিন্তু বলা হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আমরা যদি দেখি। 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি, কি পার্টি, কমিউনিস্ট পার্টি, যেটাকে আমরা সিপিআই বলি, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নিই। আন্দিজান, অপশন বুখারা, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি তাসখান্ত, অপশন নাম্বার ডি নামামগান। তো 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি বা যেটাকে আমরা সিপিআই বলি, সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, তাসখন্ড। তাসখান্ত বা তাসখান্ড এটি কিন্তু উজবেকিস্তানের রাজধানী, উজবেকিস্তান। দেখো উজবেকিস্তান যদি আমরা দেখি, এটি কিন্তু রাশিয়ার মধ্যে একসময় একই দেশের মধ্যে ছিল। রাশিয়া, অ্যাকচুয়ালি রাশিয়া তো হবে না, ইউএসএসআর হয়, ইউএসএসআর। ঠিক আছে, যেটা 1991 সালে কিন্তু বিভক্ত হয়। কত সালে বিভক্ত হয়? 1991 সালে বিভক্ত হয়, যার নাম হয় উজবেকিস্তান। আর উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসখন্ডে, যেটা হচ্ছে আমাদের কি 1920 সালে কমিউনিস্ট পার্টি জন্মগ্রহণ করে। এটি ভারতীয়দের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের কি মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় কিন্তু আমাদের কি এই সিপিআই এর প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে এটাই আমরা যদি দেখি সিপিআইএম প্রতিষ্ঠিত হয় এই কমিউনিস্ট পার্টি থেকে কিন্তু। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য তোমাদের ধন্যবাদ।